আমাকে একটু বলুন তো, কোন সাংবাদিক অস্বীকার করেছিলেন যে অকস্মাৎ টেলিভিশন দখল করার পরে তাকে নির্বাহী বিভাগের দায়িত্ব নেওয়া হবে, তিনি নেবেন না? রাজনৈতিক দলগুলোর সাথে শুধু যোগাযোগই করেছি তা নয়, সমস্ত রিপোর্ট 15ই ফেব্রুয়ারি থেকে দেয়া হয়েছে, তাদের সাথে অনানুষ্ঠানিক আলোচনাও শুরু হয়েছে, সুনির্দিষ্টকরণ হচ্ছে। ওই অবস্থায় যদি আমরা একটি যুক্ত করি তাহলে ওই প্রক্রিয়াটায় একটা ব্যত্যয় ঘটবে। সেই সমস্ত বিবেচনা করেই, এবং যেহেতু প্রজ্ঞাপনে 6টি কমিশনের দায়িত্ব দেওয়া ছিল, আমরা সেভাবেই কাজটা শুরু করছি। তার অর্থ এই নয় যে এগুলির গুরুত্ব কোনো অংশে কম বলে আমরা বিবেচনা করি। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পরবর্তী সময়ের 5টি কমিশনই সমপরিমাণ গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমার একটা পক্ষপাত গণমাধ্যম কমিশনের প্রতি থাকার কথা, সেটা অবশ্যই ছিল, আছে, থাকবে। এর বাইরে যেগুলো, গণমাধ্যম সংস্কার কমিশনের যে প্রতিবেদন, সেই প্রতিবেদনকে কেন্দ্র করে যে প্রশ্নগুলো উঠেছে, যে আলোচনাগুলো হচ্ছে, সেই আলোচনার ক্ষেত্রে দুটো জিনিস আমার কাছে মনে হয়েছে যে আসলে গণমাধ্যম সংস্কারের প্রশ্নটা বিবেচনা করতে হলে দুটো বিষয়কে আমাদের বিবেচনায় নিতে হবে। প্রথমটা হচ্ছে গণমাধ্যমগুলোর স্বাধীনতার প্রশ্ন, গণমাধ্যমগুলোর প্রকৃত পক্ষে ফোর্থ স্টেট হয়ে ওঠা না ওঠার প্রশ্ন। দ্বিতীয় যে বিষয়, সেটা হচ্ছে প্রাতিষ্ঠানিক এবং পেশাগত দিক। যেমন ধরুন, প্রাতিষ্ঠানিক পেশাগত দিকের উদাহরণ হিসেবে বলি, ঝুঁকিপূর্ণ জায়গায় যাওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশের কোনো গণমাধ্যমই কাউকে প্রশিক্ষিত করে না। আমি একসময় একটি আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করার সুযোগ পেয়েছি। সেখানে প্রত্যেকটি সাংবাদিক যারা ফিল্ডে যাবেন তাদের সেফটি ট্রেনিং মাস্ট। আপনি সেফটি ট্রেনিং না করলে আপনি আসলে ফিল্ডে যেতে পারবেন না। যারা ফিল্ড রিপোর্টার তাদেরকে এটা বাধ্যবাধকতা ছিল। এটা বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান করে বলে আমি জানি না। যদি দু একটা করে থাকে সেটা ব্যতিক্রম। সেটা প্রমাণ করছে যে রুলসটা হচ্ছে কেউ করে না, এটাই হচ্ছে। তো এইটার জন্য তো সংস্কার কমিশন লাগে না। লাগে কি? এটার জন্য সংস্কার কমিশনের দরকার হয় না। 53 বছর ধরে দেশ স্বাধীন হয়েছে। 1990-এর পরবর্তী সময়ে বাংলাদেশের গণমাধ্যমগুলোর ব্যাপক প্রসার হয়েছে। 2009 সালের পর থেকে বাংলাদেশের ব্রডকাস্ট জার্নালিজমের বিস্তার ঘটেছে, প্রচুর টেলিভিশন কেন্দ্র তৈরি হয়েছে। 2025 পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হচ্ছে সেফটি ট্রেনিং এর জন্য। এইটা সংস্কার কমিশন লিখলো কি না লিখলো সেটার জন্য অপেক্ষা করতে হবে আমাদের। তাহলে ইউনিয়নগুলো কি করলেন আপনারা তো ইউনিয়ন তো ছিল এই দেশে, নাকি ছিল না? আমি তো জানি ছিল। শুধু ছিলই না, আপনারা ভাগ বাটোয়ারা করে 3-4টাতে পরিণত হয়েছেন, তাই না? তো 3-4টা ইউনিয়ন তৈরি করবেন, কিন্তু আপনি আপনার নিজের সেফটি চাইবেন না মালিকের কাছে। সেটার জন্য বসে থাকবেন কবে অধ্যাপক ইউনূস অকস্মাৎ এসে সরকার তৈরি করবে, তার দায়িত্ব দেওয়া হবে কামাল আহমেদকে, তিনি 12টা-10টা লোককে জোগাড় করে একটা সংস্কার কমিশন রিপোর্ট করবেন, রিপোর্টে 64 পৃষ্ঠায় লেখা হবে অথবা 72 পৃষ্ঠায় লেখা হবে, তারপরে আপনি বলবেন যে আমার নিরাপত্তা প্রয়োজন। আমি জানি একটু রূঢ় শোনাচ্ছে। পেশাগত দায়িত্বের ক্ষেত্রে ওয়েজ বোর্ডের প্রশ্নটাও ওঠে। অনেকেই বলেছেন ওয়েজ বোর্ড তো বাস্তবায়ন হয় না, তাহলে ওয়েজ বোর্ড করে এটা লাভ কি? করে লাভ নেই। কেন হয় না ওয়েজ বোর্ড বাস্তবায়ন? এটা কি আপনি জানেন? আপনি জানেন, আমি জানি। কারণ হচ্ছে এই যে প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠানটা কোনো অবস্থাতে একটি ব্যবসায়িক লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয় নাই। একজন দোকানদার দোকান চালান, লাভজনক না হলে বন্ধ করে দেন। গণমাধ্যমের মালিকরা লাভজনক না হওয়া সত্ত্বেও কেন গণমাধ্যম চালান? নিশ্চয় একটা অন্য কারণ থাকতে হবে, তাই না? তাহলে এই যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলো লাভজনক হবে কিভাবে, সেই প্রশ্নটা তুল, যাতে করে অবশ্যই
এই প্রতিষ্ঠানগুলোর যারা মালিক, যারা নির্বাহী দায়িত্বে আছেন, তারা বলুন যে আমি প্রতি বছর 10 কোটি, 100 কোটি, 50 কোটি, হোয়াট এভার আমরা লোকসান দিচ্ছি, কিসের জন্য? জনসেবা করার জন্য। তো চ্যারিটি অর্গানাইজেশন করেন, আঞ্জুমানে মফিদুল ইসলামে টাকা দিন। কারণ কি জানেন? কারণটা হচ্ছে যে জিনিসটা আপনি ব্যবহার করছেন সেই স্পেকট্রামটা পাবলিকের। এই যে স্পেকট্রামটা আপনি ব্যবহার করছেন এটা পাবলিকের সম্পত্তি, এটা আপনার ব্যক্তিগত নয়। পিএলসি করার কথা উঠছে কেন? উঠছে আপনি পাবলিকের যে সম্পত্তি সেইটা ব্যবহার করে লাভ করার চেষ্টা করছেন অথবা অন্য কিছু করছেন। তাহলে পেশাদারিত্বের সঙ্গে আপনি যে পেশাদারিত্বের কথা বলছেন, সেই পেশাদারিত্বের জায়গা থেকে আপনার এই দাবিগুলি তোলার কথা ছিল, তো সেটা তো তুলছেন না আপনি। তুলুন। এটার জন্য সংস্কার কমিশন, কামাল আহমেদ, অধ্যাপক ইউনুস এদের দরকার হয় না। তাহলে পারছেন না কেন? পারছেন না তার কারণটা হচ্ছে এই যে পেশাদারিত্বের বিবেচনায় আপনাকে যেখানে যাওয়ার কথা, যে অবস্থান নেওয়ার কথা, আপনি সেটা নিচ্ছেন না। আজকে বাংলাদেশে গত 1 বছরের মধ্যে আমরা কি দেখতে পেয়েছি? হ্যাঁ, সাংবাদিকদের জন্য এক বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে, মব ভায়োলেন্স হচ্ছে, তাই তো? কিন্তু আমাকে একটু বলুন তো, কোন সাংবাদিক অস্বীকার করেছিলেন যে অকস্মাৎ টেলিভিশন দখল করার পরে তাকে নির্বাহী বিভাগের দায়িত্ব নেওয়া হবে, তিনি নেবেন না? আমাকে বলুন। আমাকে বলুন একজন সম্পাদক যিনি অস্বীকার করেছেন যে ওই পত্রিকাটা তো আগের সরকারের স্বৈরাচারী ব্যবস্থার, তার মালিকানা সব ঠিক আছে, তার সম্পাদককে তাড়িয়ে দিয়ে আমাকে সম্পাদকের জন্য আহ্বান করা হয়েছে, আমি নেব না। Exception proves the rule. Exception proves the rule. আমার কথাটা ব্যক্তিগত নয়, কে বাদ দিলেন কে বাদ দিলেন না সেটা হচ্ছে প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে 1 বছর তো গেল, সম্পাদক পরিষদ, ঢাকা ইউনিয়ন অফ জার্নালিস্ট, বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অফ জার্নালিস্ট, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, আমি এদেরকে চিনি, এদের কথা বলছি, নামে চিনি। কেউ কি অ্যাসেস করেছেন যে আসলে গত 16 বছর কি ঘটেছে গণমাধ্যমে? এইটার জন্য এই রিপোর্টটার প্রয়োজন হয়? আপনারা এই যে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে সাংবাদিকদের জন্য, সেটার পিছনে একটা, আমি কন্ডন করছি না, আমি সমর্থন করছি না, আমি সবচেয়ে স্পষ্ট ভাষায় এটা কন্ডেম করি। এটাও কন্ডেম করি যে আপনি যখন 16 বছর ধরে সাংবাদিকতাকে ব্যবহার করে একটি ফ্যাসিবাদী সরকারকে সার্ভ করেছেন, তার রেসপন্সিবিলিটি আপনি নেবেন না? আপনি 4th স্টেটের দাবি করবেন, এই দায়িত্বটা আপনি নেবেন না, একেবারেই নেবেন না। হ্যাঁ, তা যে হারে হরে দরে মামলা হচ্ছে, হত্যা মামলা ইত্যাদি, সেটা যে কোনো ব্যক্তির বিরুদ্ধে, যে কোনো ব্যক্তির বিরুদ্ধে, আমি মনে করি যে এই ক্ষেত্রে সরকারের বড় রকমের ব্যত্যয় আছে এবং এগুলো বন্ধ করা দরকার। সেটা সাংবাদিকদের আলাদা করে আমি বলছি না, কিন্তু সাংবাদিকদের ক্ষেত্রে যে প্রশ্নটা উঠছে, সেই প্রশ্নটা তোলার রাস্তা কি আমি আপনি তৈরি করি নাই?